এই ছেলেটা জমিদারের বাড়িতে গাড়ি চালানোর কাজ করত। প্রতিদিন অত্যাচার অবহেলা তার জীবনেরই একটা অংশ ছিল। তবে কথায় আছে না, দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন নিজেকেই নিজে বের করতে হয়। ঠিক এমনটাই হয়েছিল। এই গল্পে নিজের জীবনের সাথে লড়াই করতে করতে সামান্য এক বাড়ির চাকর থেকে ছেলেটা হয়ে উঠেছিল বিশাল এক বিজনেসম্যান। এর আগে নিজের প্রতিদিনকার খাবারটাও জোটাতে পারত না, সেই হয়েছিল বিশাল টাকার মালিক। এমন এক গল্প নিয়ে 2021 সালে তৈরি করা হয় বলিউড সিনেমা দ্য হোয়াইট টাইগার। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। সময়টা তখন 1997 সাল। এই ছোট ছেলেটার নাম বলরাম। সে এবং তার পরিবার ভারতের লক্ষণগড় নামের একটা ছোট্ট গ্রামে থাকে। আর ভারত এমন এক রাষ্ট্র যেখানে অন্ততপক্ষে বৈচিত্র্যের কোনো অভাব নেই। তাদের সেখানকার সমাজ ব্যবস্থা অনেকটাই নারীতান্ত্রিক। এই বৃদ্ধা বলরামের দাদি সেই দুনিয়াতে টাকা ছাড়া আর কিচ্ছু বোঝে না। তাই বলরামের বড় ভাইটাকেও সে রেহাই দেয়নি। বলরামের বাবার প্রতিদিন সম্পূর্ণ রোজগার সে এদিদের কাছে এনে জমা করে। এমনকি তার অনুমতি ব্যতীত কেউ এক টাকাও খরচা করতে পারে না। বলরামের অনেক ছোট থেকেই ইংরেজি ভাষা শেখার প্রতি খুব আগ্রহ ছিল। ক্লাসের বাকি বাচ্চারা যেখানে ইংরেজি লেটার মতো জানে না, সেখানে বলরামের মুখে ইংরেজি কথা শুনে তার শিক্ষক খুবই অবাক হয়ে যায়। তিনি তাকে ডাক দিয়ে তাদের মহান নেতার ছবি দেখায় এবং জিজ্ঞাসা করে এনিকে। সেটা বলতে বলরাম খুব সুন্দরভাবে তার কথার উত্তর দেয়। তারপর তিনি থেকে আরও একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন, কোন প্রাণী 100 বছরে একবার জন্ম নেয়? বলরাম জানায় দ্য হোয়াইট টাইগার। তার শিক্ষক খুশি হয়ে যায় এবং বলরামকেই হোয়াইট টাইগার বলে উৎসাহ দেয়। বলরাম তার বাবাকে সবকিছু এসে বলে। তার বাবাও খুব খুশি, কিন্তু বোঝা যায় পরিবারের করুণ অবস্থা তার বাবাকে মন খুলে হাসতেও দেয় না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখনও বলরাম নতুন নতুন বিষয় জানার চেষ্টা করতে থাকে। এই ব্যক্তিও তাদের গ্রামের জমিদার, তার নাম সারাজ। গ্রামের প্রত্যেকটা মানুষের আয়ের এক বড় অংশ তাকে খাজনা হিসাবে দিতে হয়। এটা হলো তার ছেলে নেউলে। গ্রামের প্রত্যেকটা মানুষ তার ছেলেকে খুবই ভয় করে, কারণ তারা খুবই প্রভাবশালী। বলরামের বাবার শুরু থেকেই গ্রামের জমিদারের কাছে ঋণ পরিশোধ করতে করতেই এসেছে। সময় মতো টাকা না দিতে পারায় প্রায় সময় বলরামের বাবাকে জমিদারের অত্যাচার স্বীকার করে নিতে হয়। বলরাম লেখাপড়ায় খুবই ভালো ছিল, সেটা শুরুতেই দেখেছি। কিন্তু একদিন হঠাৎ তার বড় ভাই তাকে স্কুল থেকে ডেকে নিয়ে যায়, জানায় ঋণ পরিশোধ করতে না পারার কারণে এখন তাকেও কাজ করতে হবে। এরা তাদের দাদির হুকুম, তার ভাইয়েরও কিছু করার নেই। আর সেই থেকেই লেখাপড়া তার বন্ধ হয়ে গিয়েছিল। এরপর সে আর কখনো স্কুলে যেতে পারেনি, যেটা বলরামের মধ্যে তার দাদির প্রতি রাগটা আরও বাড়িয়ে দেয়। তারপর বছরখানেক সময় চলে যায়। বলরামের বাবার যক্ষা ধরা পড়ে। বর্তমানে রোগটা সহজে সেরে গেল, তখন লক্ষণগ্রামে কোনো হাসপাতাল ছিল না, এমনকি রোগের কোনো ভালো ওষুধও ছিল না। প্রায় 2 দিন একটানা পায়ে হেঁটে বলরাম তার বাবাকে নিয়ে পাশের গ্রামের এক হাসপাতালে পৌঁছায়। কিন্তু তাদের অপেক্ষা চলতেই থাকে। সেখানেও তারা ডাক্তারের দেখা পায় না। এই কারণে বলরামের বাবা চিকিৎসার অভাবে সেখানেই মারা যায়। এটাই ছিল বলরামের জীবনের সবথেকে বড় ধাক্কাগুলির মধ্যে একটা। তারপর অনেকগুলি দিন কেটে যায়। বলরাম ভাবতে থাকে ভারতের কর্মজীবী মানুষগুলো হলো খাঁচায় আবদ্ধ মুরগিগুলির মতো। তারা কিছুক্ষণ পরপরই নিজেদের শেষটা দেখতে পায়, কিন্তু তবুও নিজেদের মুক্তির কথা কখনো চিন্তা করে না। বলরাম এখন বড় হয়ে গেছে, তবে এখনও তাকে সেই চায়ের দোকানেই কাজ করতে হয়। এই মাসে জমিদার আবারও খাজনা তুলতে আসে। সবকিছু আগের মতোই ছিল। বলরামের চিন্তা ভাবনা একটা পরিবর্তন চলে আসে যখনই সে জমিদারের ছোট ছেলেকে দেখতে পায়। তার নাম অশোক। কিছুদিন আগেই সে তার বউকে নিয়ে আমেরিকা থেকে ফিরে এসেছে। তুই গরিবদের সাথে তার ব্যবহারে তার বাবার ভাইয়ের থেকে সম্পূর্ণ উল্টো। দেখে বলরাম তার জীবনে একটা পরিবর্তনের আশা খুঁজে পায়। সে জানতে পেরেছে জমিদার ছোট ছেলে অশোকের একজন ড্রাইভার প্রয়োজন। তাকে সে তার দাদির কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে 300 টাকা নিয়ে ড্রাইভিং শিখতে যায়। তবে তার দাদির বিষয়টা মানতে চায় না। বলরামের বড় ভাইকে এমনিতে বিয়ের লোভ দেখিয়ে তার নিজের দলে করে নিয়েছে তো। যাই হোক, সে কোনো রকমই তার দাদিকে বোঝায় সে পুলিশের জমিদারের ছোট ছেলে ড্রাইভার হতে পারে, তাহলে সে অনেক টাকা কামাই করতে পারবে। তাই তার দাদি তাকে অনুমতি দেয়, যার কারণে বলরাম খুশিতে একদম ফেটে পড়ে। সে সোজা চলে যায় ভারতের ধানবাদ নামের একটা অঞ্চলে। সবার প্রথমে সেখানে গাড়ি চালানোটা শিখে নেয়। তারপর সোজা চলে যায় জমিদারের ঠিকানা অনুযায়ী। ভেতর থেকে দারোয়ান জিজ্ঞাসা করে তার এখানে কি দরকার। বলরাম জানে ড্রাইভার হতে চায়, কিন্তু দারোয়ানের কথায় তাদের অলরেডি একজন ড্রাইভার আছে, তাই সে তাকে চলে যেতে বলে। ঠিক তখনই ভেতরে অশোক আর তার বাবা বাইরে বের হয়।
তা দেখে বলরাম অশোকের বাবা এবং প্রশংসা করতে শুরু করে। তার কারণে সে বলরামকে ভেতরে আসার অনুমতি দেয়। ওসব জমিদারের প্রতি বলরামের ছোট থেকেই মনে মনে অনেক রাগ জমে আছে, কিন্তু এখানে সে অভিনয় করে, তাকে খুব সম্মান জানায়। তখন জানায় তার নিজের পার্সোনাল একজন ড্রাইভার প্রয়োজন, তাই বলরামকে তারা একটা সুযোগ দেয় একটা ট্রেস ড্রাইভের জন্য। বলরামকে তারা বাইরে নিয়ে বের হয়, তবে জমিদারের বড় ছেলেটা বলরামকে অনেক কিছু জিজ্ঞাসা করে, যেমন সে কোথায় থাকে, তার জাত বংশ কি, এসব প্রশ্ন। তবে অশোক একটু ভিন্ন ধারার মানুষ, তার জাত ভাত এইসব নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু তার বাবার আর বড় ভাইয়ের এই জাতপাত নিয়ে খুবই সমস্যা। তার থেকে সবকিছু জেনে নিয়ে গ্রামে তার পরিবার সম্পর্কে ভালোমতো তথ্য করে। তারপর তারা বলরামকে নিজেদের কাজে রেখে দেয়। এই হচ্ছে তাদের প্রথম ড্রাইভার, কে বলরামকে নিজের রুমে নিয়ে আসে। এখানে তাদের রুম শেয়ার করে আসা থাকতে হবে। ড্রাইভারটা ভালোই কমফোর্টেবল, তার সাথে বাড়ির দারোয়ান বলরামের সাথে খুবই খারাপ ব্যবহার করে। বলরাম একজন ড্রাইভার, তার কাজ গাড়ি চালানো, যেই দারোয়ান তাকে নিজের কাজেই বেশিরভাগ সময় ব্যবহার করে। আর যখন বলরাম দেখতে পায় তাদের অন্য ড্রাইভার বাড়ি ছোট্ট ছোট্ট মেয়েদের সাথে খেলাধুলা করে আর শুধুমাত্র তাকেই সবসময় কাজ করতে হয়, তখন তার বিষয়টা খুবই খারাপ লাগে। বাড়ির কেউই বলরামকে তেমন গুরুত্ব দেয় না। একদিন বাইরে থেকে বলরাম খেয়াল করে অশোক তার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছে। ভেতরে অশোক বলরামকে দেখে একবার ডাক দেয়, তাকে সে ভেতরে আসতে বলে, বলরাম তাই করে। এই হলো অশোকের স্ত্রী, তার নাম পিঙ্কি। সেও অনেকটা অশোকের মতোই, সেও জাত ভেদাভেদ করে না। বলরামকে সে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে। অশোক বলরামকে ইন্টারনেট সম্পর্কে জিজ্ঞাসা করে, কি জানো ইন্টারনেট কি? বলরামের কথা শুনে বলল, জানি না, তবে আপনি যতটুকু বলবেন বাজারে যাচ্ছি, গিয়ে নিয়ে আসব। কথা শুনে দুজনের ভেতরে ভেতরে হাসটা শুরু করে, কিন্তু তারা তাকে বুঝতে দিচ্ছে না। কিন্তু বলরাম যথেষ্ট চালাক ছেলে, সে ঠিকই বোঝা যায় সে আসলে ভুল কিছু বলেছে। সেদিন রাতেই বলরাম এলাকায় একটা কম্পিউটারের কোচিংয়ের ভেতরে যায় এবং সে জানতে চায় ইন্টারনেট আবার কি জিনিস। তো সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। আসলে বলরাম যেহেতু নিচু জাতের ছেলে, যেহেতু তাকে ড্রাইভারের কাজে রাখলেও তাকে দিয়ে জমিদার অন্যান্য কাজও করায়। এমনই একদিন এইভাবেই ময়দানের পা টিপতে টিপতে অশোক ইন্টারনেটের বিষয়টা তুলে ধরে, কিন্তু জমিদার সাহেব নিজেও ইন্টারনেট কি জিনিস সেটা এখনও জানে না। তাই যখন বিষয়টা নিয়ে বলতে শুরু করে, তখন জমিদারের বড় ছেলে নিউজ পেপার দিয়ে তার মাথায় পাড়ি দেয়। বিষয়টাতে অশোক রাগ হয়, কেন তার সাথে এমনটা করছে তার ভাই, আর বাবার সাথে এটা নিয়ে তার প্রায়ই কথা কাটাকাটি হয়। পরবর্তীতে মাসখানেক সময় পার হলে বলরামকে বেতন হিসেবে 2000 টাকা দেওয়া হয়, আর তার জন্য এই বেতন ছিল বিশাল পরিমাণ টাকা। তবে বলরামের কাছে শুধুমাত্র বেতন বাদে 200 টাকা রাখারই অনুমতি ছিল। গ্রাম থেকে প্রতি মাসে বলরামের দাদি তার বড় ভাইকে পাঠাত টাকাটা নিয়ে যাওয়ার জন্য। বলরামের বড় ভাই খুবই অবাক হয়ে যায়, কারণ বলরাম এত বড় একটা বাড়িতে কাজ করছে, এত মোটা টাকাও সে পাচ্ছে। সময় তাদের জন্য 2000 টাকা ছিল বিশাল অ্যামাউন্টের টাকা। তবে একটা বিষয় বলরামকে সবসময় ভাবিয়ে তোলে, সেটা হলো তার পার্টনার ড্রাইভারের আচার ব্যবহার। লোকটা দিনের বেলায় খাওয়া দাওয়া করে না। একদিন রাতের বেলা বলরাম খেয়াল করে সে এখন মাঝরাতে খাওয়া দাওয়া করছে। তারপর ভোরবেলা যখন সে বাইরে বেরোয়, বলরাম তার পিঠ নেওয়া শুরু করে এবং দেখতে পায় লোকটা মসজিদে ঢুকলো নামাজ পড়ার উদ্দেশ্যে। আর এটাই তাকে ভাবিয়ে তোলে, কারণ লোকটা তাদের বাড়িতে হিন্দু পরিচয়ে কাজে ঢুকেছিল। জমিদার আর তার ছেলে এই জাতপাত নিয়ে অনেক খুঁতখুঁতে। তারা যদি জানতে পারে এই ড্রাইভারের ধর্ম আলাদা, তাহলে তাকে সাথে সাথে বাড়ি থেকে বের করে দেবে। পরদিন বলরাম লক্ষ্য করে যে ছোট থেকে যে মহানেত্রীকে শুধুমাত্র পোস্টারে দেখে এসেছে, সে আজকে সেই জমিদারের বাড়িতে এসেছে। বাড়ির বড়রা একে অপরের সাথে কথা বলছে, আর বলরাম সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত। আসলে জমিদার সাহেব তার ব্যবসা অন্যান্য বিষয়ে অনেক ট্যাক্স অনেকদিন পর্যন্ত পরিশোধ করেনি। সেখানে এখন পর্যন্ত তাদের মোট 25 লক্ষ টাকা জমা হয়ে আছে। আগে থেকেই এমপির একটা হাত সেখানে ছিল বলেই তারা বেঁচে এসেছে, কখনোই তাদের ট্যাক্স দিতে হয়নি। কিন্তু এখন আর সে কিছু শুনতে চায় না। সে তাদেরকে সরাসরি হুমকি দিতে এসেছে, যদি তার ট্যাক্স না দিতে চায় তাহলে একটা পার্সেন্টেজ তাকে দিতে হবে। এখন এই বিষয়টা নিয়ে তারা খুবই চিন্তিত। আবার সামনে নির্বাচন, তাদের মনে এখন একটা আশা আছে, সামনের নির্বাচনে সম্ভবত তাদের বর্তমান এমপি আর টিকে থাকতে পারবে না। তাই তারা চিন্তা করছে এখন থেকেই তাদের অপোজিশন পার্টিকে টাকা খাওয়াতে হবে, এতে টাকাও কম যাবে আর তাদের উদ্দেশ্যটাও সফল হবে। তাছাড়াও এখানে আরও একটা বিষয় জানা যায়, অশোক তার পরিবারের বিরুদ্ধে গিয়ে পিঙ্কিকে বিয়ে করেছিল। অশোকের পরিবার এখনও পিঙ্কিকে মেনে নিতে পারেনি, তাই পিঙ্কির সাথে তাদের মাঝে মাঝেই কথা কাটাকাটি হয়। আবার পরদিনই বলরাম দেখতে পায় তাদের প্রথম ড্রাইভারকে বিশাল একটা বোনাস দেওয়া হচ্ছে, কারণ আগামীকাল অশোক আর তার ভাই পিঙ্কি দিল্লি যাবে, যার দায়িত্ব পড়েছে প্রথম ড্রাইভারের উপরে। এই বিষয়টাই বলরাম মেনে নিতে পারে না। এই প্রথম সে নিজেকে উপরে ওঠানোর জন্য আরেকজনের ক্ষতি করার কথা চিন্তা করে।
যেহেতু বলরাম সেই ড্রাইভারের একটা দুর্বলতম জায়গা সম্পর্কে আগে থেকেই জানে, তাই সে তাকে এই বিষয়টা নিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে অনেক আকুতি মিনতি করে এই কথাটা ফাঁস না করার জন্য। বিশাল সময় ধরেই বাড়িতে ড্রাইভার হিসেবে কাজ করছে। তার পরিবার তার বেতনের টাকা দিয়ে চলে। কিন্তু যাই হয়ে যাক, বলরাম তার সিদ্ধান্তে কোনো পরিবর্তন করে না। যেহেতু বলরাম জমিদারকে জানিয়ে দেয় তাদের প্রথম ড্রাইভার একজন মুসলিম, তাই তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। কিন্তু এতে বলরামের ভেতর থেকে বড়ই খারাপ লাগছিল, যেহেতু সে কেমন যেন এখন নিজের স্বার্থ বুঝে নিতে শিখে গেছে। এবার যেহেতু সে বাড়ির একমাত্র ড্রাইভার, তাই তাদের 3 জনকে দিল্লিতে নিয়ে যাওয়ার দায়িত্ব বলরামের হাতেই আসে। বিশাল একটা জার্নি শেষ করে তাদের লাগেজ ওপরে তুলে দেয় বলরাম। গাড়ির পার্কিং করতে নিজে চলে আসে। গাড়ি পার্ক করার পর নিজে তারিভূত এরকম ড্রাইভারদের সাথে সময় কাটায়। বিভিন্ন ভিন্ন চরিত্রের মানুষের সাথে পরিচিত হয়, যারা প্রথম তাকে খুবই সমস্যার মধ্যে ফেলে, কিন্তু পরবর্তীতে সে মানিয়ে নিতে শুরু করে। অশোক আর তার বড় ভাইকে নিয়ে বলরাম পুরো দিল্লি ঘুরে বেড়াচ্ছে, একবার এদিকে একবার ওদিকে। অপোজিশন পার্টিতে তাদের টাকা খাওয়াতে হচ্ছে, আর সেখানে বলরামই তাদেরকে নিয়ে যায়। অবশ্য অশোকের বড় ভাই বলরামের কিছু বিষয়ে ইমপ্রেসড হলেও তার আচার ব্যবহার আগের মতোই। কিন্তু বড়রা আজকে খুব খুশি, কারণ অশোকের বড় ভাই আজকে তাদের স্টেটের বাইরে চলে যাবে। অর্থাৎ এখন তার একমাত্র মালিক হলো অশোক, আর সে তাকে অনেক সম্মান দেয়। ধীরে ধীরে অশোক এবং বলরাম একে অপরের সাথে ফ্রি হতে শুরু করে। বলরামের এখন গাড়ি চালানো ছাড়া বিশেষ কোনো কাজ নেই, তাই অশোক তার সমস্ত কাজে বলরামকে সাথে রাখে। তারা একসাথে টেনিস খেলে, ভিডিও গেম খেলে। বলা যায় অশোক তার সাথে তার বন্ধুর মতোই আচরণ শুরু করে। দিল্লিতে তারা বেশ কয়েকদিনের সময় নিয়ে এসেছে। বলরামের থাকার জন্য ড্রাইভারদের একটা আলাদা স্থান রয়েছে, সেখানে বাকিদের সাথেই থাকতে হয়। ড্রাইভারদের সাথে এভাবে চলতে চলতে বলরাম তাদের সাথে কিছুটা ফ্রি মাইন্ডেড হয়ে যায়। তখন সে বুঝতে পারে মানুষ আসলে কত রকমের হয়। বিশেষ করে নারীদের সম্পর্কে তাদের মন্তব্য খুবই বাজে। তাই বলরাম তাদের থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করে এবং নিজের একটা আলাদা থাকার জায়গা ঠিক করে নেয়। কদিন পর অশোক তার চাচার সাথে দেখা করতে লখনৌ ঘরের দিকে রওনা দেয়। পিঙ্কি এবং অশোকের সাথে এবার বলরাম নিজেও তার পরিবারের সাথে দেখা করার সুযোগ পেয়ে যাবে, এজন্য সে খুবই খুশি। অশোক এবং পিঙ্কিকে যথাযথ স্থানে নামিয়ে দিয়ে বলরাম অনুমতি নিয়ে চলে যায় নিজের পরিবারের সাথে দেখা করতে। যে গাড়ির পেছনে গ্রামের প্রত্যেকেই ঘুরত, সেই গাড়ি এখন বলরাম নিজে চালিয়ে আসছে। প্রত্যেকেই অনেক অবাক হয়ে যায়। কি বলরামের দাবি? ও তাকে অনেকটা আদর করতে শুরু করেছে। ও 100, সেটা যে টাকার জন্যই সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সে জানায় তারা নাকি বলরামের জন্য একটা মেয়েও দেখেছে। এ বছরের শেষ দিকে তার বিয়ে করিয়ে দেবে। তবে বলরাম বিষয়টাতে একমত নয়। আবারও যখন দাদি কথাটা তোলে, সে সরাসরি বিয়ের কথা নিষেধ করে দেয়। এতে তার দাদি আর তার ভাই তারপর বিষয়টা চাপিয়ে দিতে চেষ্টা করে। বলরাম এবার তার কথার প্রতিবাদ করে ওঠে। সে তার পরিবারের জন্য এত কিছু করছে, তাহলে আজ কেন তার কথার কোনো মূল্য থাকবে না? এই বলে রাগ দেখিয়ে চলে যায়। আবার ওদিকে অশোক নিজেও তার চাচার বাড়ির অভিজ্ঞতা সম্পর্কে বলরামকে বলে। তার চাচারাও পিঙ্কিকে তেমন একটা মেনে নিতে পারেনি। এটা নিয়ে তার মনেও বেশ কষ্ট। এভাবেই সময় কেটে যায়। একদিন পিঙ্কি বলরামকে তার বর্তমান অবস্থা সম্পর্কে বোঝায়। বলরাম কখনোই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, নিজের প্রতিও কোনো খেয়াল রাখে না। পিঙ্কি তাকে জানায় একটা মানুষ কখনো একটা স্থানে আটকে থাকে না। এমনকি পিঙ্কি নিজেও একটা সময় খুব দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে। বলরামকে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। আর এই পিঙ্কির কথাগুলো বলরামের ওপর বেশ ভালোই প্রভাব ফেলে। সে নিজেকে শুধরানোর চেষ্টা করতে শুরু করে। নিজের জন্য কিছু ভালো জামা কাপড় কেনে, টুথব্রাশ, টুথপেস্ট, এসব সবকিছুই তার জন্য নতুন। তারা এটা নিয়ে খুব কষ্ট হচ্ছে। কেন তার বাবা ছোট থেকেই তাকে ভালো মতো বেঁচে থাকতে শেখায়নি। তার অতীতের দাগগুলো যেন সহজে তার থেকে যেতে চাইছে না। তারপর মাসখানেক সময় কেটে যায়। আজকে পিঙ্কির বার্থডে, তাই অশোক বলরামকে তার মন মতো সাজিয়ে তাকে উইশ করার জন্য নিয়ে এসেছে। পিঙ্কি এটা দেখে খুবই খুশি হয়ে যায়। রাতে একটা পার্টি শেষ করে তারা হোটেলে ফিরছিল। পেছনে পিঙ্কি আর অশোক তাদের রোম্যান্টিক কাজ করছিল। এটা দেখে বলরাম বারবার মনোযোগ হারিয়ে ফেলছে। রাস্তায় একটা জায়গায় গাড়ি স্লো হলে ছোট্ট একটা মেয়ে পুতুল বিক্রি করতে আসে। পিঙ্কি তার থেকে একটা পুতুল কিনে নেয়, তাকে কিছুটা আদর করে পাঠিয়ে দেয়। তবে পিঙ্কি বলরামকে বাইরে বের হতে বলে। এবার সে নিজেই গাড়ি চালাবে। বলরাম তাকে বারবার নিষেধ করছিল, কিন্তু তারা তার কথা মানেনি। তারা দুজনেই তখন কিছুটা নেশাগ্রস্ত ছিল। এই বিয়ে পোড়া হয়ে পিঙ্কি গাড়ি চালাতে শুরু করে। বলরাম খুবই ভয়ে আছে। এভাবেই যেতে যেতে হঠাৎ একটা ছোট বাচ্চা তাদের গাড়ির সামনে চলে আসে। পিঙ্কি সময় মতো ব্রেক করতে না পেরে বাচ্চার ওপর দিয়েই গাড়ি চালিয়ে দেয়। ব্রেক করার পর বলরাম বের হলে মেয়েটা রাস্তার মাঝে মৃত অবস্থায় দেখতে পায়। পিঙ্কি কান্নায় ভেঙে পড়ে। সে কি করে ফেলল? তার হাতে একটা মানুষ মারা গেল। কিন্তু বলরাম তাদেরকে গাড়ি থেকে নামতে নিষেধ করে, কারণ এতে করে তারা ফেঁসে যেতে পারে। তারা ভেতরে যাবে না। বলরাম তাদেরকে অনেক বুঝিয়ে বাচ্চাটাকে সেখানে ফেলে তারা সেখান থেকে চলে যায়। পিঙ্কি নিজেকে সামলাতে পারছে না, সে এটা কি করে ফেলল। পৌঁছানোর পর বলরাম বিষয়টার জন্য অশোককে সান্ত্বনা দেয়। আমরা বুঝতে পারি জীবনের নির্মম অভিজ্ঞতা বলরামকেও কেমন যেন পাথর বানিয়ে তুলেছে।
মেয়েটার মৃত্যুতে তার তেমন কোনো খারাপ লাগছে না। তো এই ঘটনা ততক্ষণ পর্যন্তই ঠিক ছিল, যতক্ষণ পর্যন্ত না এর দোষ বলরামের ওপর চাপানো হয়। পরদিন অশোকের বাবা আর তার বড় ভাই একটা উকিলের সাথে কথা বলে কিছু কাগজ রেডি করিয়েছে। বলরামকে তারা খুব সুন্দরভাবে আপ্যায়ন করতে শুরু করে আর একটা কাগজে সাইন করতে বলে। বলরাম টুকটাক ইংরেজি জানত। একটা কাগজ পড়ার পরেই সবকিছু বোঝা যায়। এমনকি তা বলরামের পরিবারকেও টাকাও খাইয়েছে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। যে কথাটা শুনতে পেরে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। অশোক বিষয়টার বিরুদ্ধে যখন কথা বলে, তার বাবা আর তার ভাই তাকে থামিয়ে দেয়। আজকেই সে গরিব বলে, চাকর বলে তারা তার সাথে এমনটা করতে পারল। তার মনের ভেতর জমে থাকা কষ্ট নিয়ে সেখানে এসে সাইন করে দেয়। এই দুঃখটাকে কাটানোর জন্য বলরাম নিজেকে একাকিত্বের মধ্যে ফেলে দেয়। এই প্রথম সে মদ পান করতে শুরু করে। গত কয়েকদিন ধরে তার তেমন কোনো খোঁজ নেই। নিজের ঘুমানোর সেই স্থানে এইভাবে এসে বসে আছে। তার যখন প্রয়োজন শেষ হয়ে গেছে, তখন আবার তার সাথে সবাই খারাপ ব্যবহার শুরু করে। আর এদিকে পিঙ্কি এমনিতেও মানসিকভাবে অশান্তিতে ছিল, আর এখন বলরামের সাথে এরকম ব্যবহার দেখে অশোকের বাবার ওপর রেগে যায়। অর্থাৎ তাদের পরিবারের সাথে আবারও একটা ঝামেলা শুরু হয়ে যায়। আর মাঝখান দিয়ে বলরাম হয়ে যায় সেই খাঁচায় বন্ধ মোরগের মতো। সে সেখান থেকে পালিয়ে যেতেই পারত, কিন্তু সে সেটা করেনি। এটাই তার আফসোস। একদিন রাতে হঠাৎ পিঙ্কি তাকে ডাক দেয়। বলা যায় বলরামকে সে রিকোয়েস্ট করে তাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। তারা বেরিয়ে পড়ে। যেতে যেতে বলরাম থেকে জিজ্ঞাসা করে অশোক স্যারকে সে কিছু বলেছে কিনা। পিঙ্কি জানায় সে তাকে এখনো কিছুই জানায়নি, আর সেও যেন তাকে কিছু না জানায়। এয়ারপোর্টে পৌঁছে বলরামের হাতে কিছু টাকা দিয়ে পিঙ্কি চলে যায় আমেরিকার উদ্দেশ্যে। আর এই কথা যখন সকাল হলে অশোক শুনতে পারে, তখন সে উল্টো বলরামের ওপরই রাগ দেখাতে শুরু করে। কেন সে আগে তাকে কিছু জানায়নি। বলরামের মধ্যে ধীরে ধীরে কেমন যেন একটা আত্মহংকার তৈরি হয়েছে। এখন সে নিজের প্রশংসা নিজেই করে বানিয়ে বানিয়ে কথা বলাও শিখে গেছে। কিন্তু সবসময় অশোকের বড় ভাইয়ের সামনে তাকে নিজের আগের অবস্থার কথাই তাকে মনে করতে হয়, যেটা হলো সে একজন চাকর বাদে আর কিছুই নয়। অশোকের ভাই তার ডিভোর্স পেপারে চিঠি নিয়ে এসেছে। পিঙ্কির সাথে ডিভোর্স করতে হবে, কিন্তু সেই পিঙ্কির সাথে একবার কথা বলতে চায় তার কথা। এরা সত্যি হতে পারে না। পিঙ্কি কখনোই তাকে ডিভোর্স দিতে চাইবে না। আসলে অশোকের ভাই আর বাবা শুরু থেকেই পিঙ্কিকে সহ্য করতে পারে না। তো এখানে তার একটা সুযোগ পেয়ে গিয়েছে। বলরাম অশোকের বড় ভাইয়ের সামনেই তার সাথে খাবার খাওয়া নিয়ে একটু অধিকার খাটাতে যায়, কিন্তু এমনিতেই অশোকের মাথা গরম, খাবারটাকে ফেলে দেয়। পাশাপাশি অশোকের বড় ভাইও তাকে খুব অপমান করে। সে বলে চাকর চাকরের মতো থাকবে, আর তাকে গালি দিয়েও কথা বলে। বলরামে প্রথম তাদের কথায় কতটা পরিমাণে রেগে উঠেছে যেন তার ভেতরটা জ্বলে যাচ্ছে। বন্দি মুরগের মতো থাকার যে অভ্যাস তার হয়ে গিয়েছিল, এবারটা কিছু একটা করতেই হবে। অশোক তার সাথে এত ভালো ব্যবহার করত, আর তার ভাইয়ের সামনেই আবারও তাকে চাকর বানিয়ে দিল। তার ভেতরে এবার একটা ক্রোধ জন্ম নিয়ে গেছে। পরবর্তীতে বলরাম সেই খারাপ মানুষগুলোর সাথে আবারও চলাফেরা শুরু করে। এমনকি নিজের মালিককে ঠকিয়ে কিভাবে টাকা হাতে নিয়ে যায় সেই বিষয়গুলি নিয়ে সে জানার চেষ্টা করতে শুরু করে। নকল বিল দেখিয়ে বলরাম অশোকের কাছ থেকে বেশি বেশি টাকা হাতিয়ে নিতে শুরু করে। পাশাপাশি সে পেট্রোল লোডের ক্ষেত্রে তার এক পরিচিত বন্ধু আর তার বিল একত্রে করে অশোককে দেখায়, যেখানে সম্পূর্ণ বিল সে তার নামে করে নেয়। অশোক যেন জানতে পারেনি। তাছাড়া পুরো দিল্লিতে অনেকগুলো পিকআপ পয়েন্ট ছিল। সে সুযোগে অশোকের গাড়ি ব্যবহার করে যাত্রী পরিবহনের কাজ করতে শুরু করে, যেখানে তার প্রতিদিন বড় এক অ্যামাউন্টের টাকা রোজগার হচ্ছিল। আর এই কয়দিনেই এসে মদ খাওয়া শিখে গেছে। এখন থেকেই সবকিছু পরিবর্তন হতে শুরু করবে। দেখতে থাকুন। কোনো এক সময় অশোক বলরামকে অনেক কিছুই বোঝাতো। এখন বলরামও অশোককে বোঝানোর চেষ্টা করে। তারা যতই ফ্রি মাইন্ডেড হোক, কেমন যেন অশোকের বড় ভাইয়ের সামনে তাদের ফ্রেম আচরণটা আর থাকে না। তখন সেও কেমন যেন শক্ত হয়ে যায়। একদিন এক ভিক্ষুক গাড়ির সামনে এসে টাকা চাইলে বলরাম তাকে কিছু টাকা দেয়, আর এর জন্য বলরামকে তারা দুজনেই অনেক কথা শোনায়। দূর থেকেও সে খেয়াল করে অশোকের বড় ভাই কি যেন বলছে। দূর থেকে মুখ পড়ে সে বোঝা যায় সে তাকে গালি দিয়ে কথা বলছে। এরপর থেকে যেন ধনীদের প্রতি বলরামের একটা আলাদা ঘৃণা জন্ম নেয়। যেমন করেই হোক তাকে এত ধনী হতে হবে যেন তাদের অহংকার সে ভেঙে দিতে পারে। বলরামের মধ্যে এখন একটা লোভ ঢুকে গিয়েছে। এখন আর সে কাউকে পরোয়া করে না। প্রতিনিয়ত অপোজিশন পার্টিকে অশোক আর তার বড় ভাই টাকা খাওয়ায়। আজ সাহস করে বলরাম ব্যাগটা খুলে দেখতে পায় সেখানে বান্ডিল বান্ডিল টাকা পড়ে আছে। বলরাম সেখান থেকে 3 বান্ডিল নিজের হাতে তুলে নেয়। এই মধ্যেই তার 3 বছরের কামাই হয়ে গেছে। কিন্তু না, আর সে চুরি করতে পারবে না, এই বলে সে আবার পিছিয়ে পড়ে। এভাবে তারা মোটা অঙ্কের টাকা সেই অপোজিশন পার্টিকে খাওয়াচ্ছে শুধুমাত্র তাদের ট্যাক্স বাঁচানোর জন্য। আর বলরামের মন বলছে এটা চুরি করে নিতে। তারা যে কাজটা করছে সেটাও তো চুরি। সে যদি এখান থেকে 3 বান্ডেল নিয়ে নেয় তাহলে সমস্যাটা কোথায়? 2 কাজই তো সমান অন্যায়। কিন্তু কখনোই সে তার চিন্তাকে এগিয়ে নেওয়ার সাহস পায় না। তবে এভাবে আর কয়দিন? দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন বলরাম কেন কেউই আর টিকে থাকতে পারে না। বলরামের সাথেও তাই হয়েছিল। নিজের মধ্যে চাওয়া পাওয়াগুলো যেন বলরামকে গ্রাস করে নিতে শুরু করেছে।
এভাবে সময় যেতে যেতে নির্বাচন শেষে যখন ফলাফল চলে আসে তখন জানা যায় তাদের আগের পার্টি এবার বিজয় লাভ করেছে। অর্থাৎ এতদিন যে তারা অপোজিশন পার্টিকে টাকা খাইয়ে এসেছে সবগুলোই যেন বৃথা গেল। অশোক সেই নেতার সাথে কথা বলে, কিন্তু এখন সমস্যাটা হলো তারা জেনে গিয়েছে অশোক আর তার পরিবার এতদিন অপোজিশন পার্টিকে টাকা খাইয়ে এসেছে। তাই বিষয়টা এখন স্বাভাবিক করতে হলে তাদের পার্টিকেও 40 লক্ষ টাকা দিতে হবে, যেটা বলরামকে চমকে দেয়। একদিন এক ছোট ছেলে বলরামের সাথে দেখা করতে আসে। তাকে খুঁজতে খুঁজতে তার থাকার জায়গা পর্যন্ত সে চলে আসে। বলরাম তাকে জিজ্ঞাসা করলে জানায় সে নাকি তার ভাতিজা। বলরামের জন্য একটা চিঠি আছে। চিঠি পড়ার পর সে জানতে পারে তার দাদি তাকে চিঠি পাঠিয়েছে। বলরাম কেন 7 মাস ধরে টাকা পাঠাচ্ছে না, কেন সে তার মন মর্জি মতো চলছে, এমনকি তার দাদি তাকে কটাক্ষ করে কিছু কথাও বলেছে, যার কারণে এবার বলরাম অনেকটা রেগে যায়। পরের দিন তার ভাতিজার সাথে সময় কাটানোর জন্য অশোকের সাথে এসে কথা বলে সে একদিনের ছুটি নেয়। অশোক তেমন কোনো কথা না বলেই তাকে ছুটি দিয়ে দেয়। কিন্তু বলরামের মনে প্রশ্ন, এত সহজে কেন সে তাকে ছুটি দিয়ে দিল। খোঁজ করলে সে জানতে পারে অশোক ধীরে ধীরে বলরামের বদলে অন্য একজনকে কাজ বুঝিয়ে দিচ্ছে। কিন্তু তার কিছু করার নেই, নিজের ভাতিজাকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে যায়। সমস্ত জীব জানোয়ার দেখতে দেখতে অবশেষে বলরামের চোখে পড়ে 100 বছর পর জন্ম নেওয়া প্রাণীটি, অর্থাৎ দি হোয়াইট টাইগার। তাকে দেখতে পেয়ে বলরাম তার জ্ঞান হারায়। দৃশ্য পরিবর্তিত হয়। আজ সেই রাত যে রাতে তাদের পলিটিক্যাল নেতাদেরকে 40 লক্ষ টাকা দিয়ে আসতে যাবে। আর সেই কারণেই বলরাম নিজেকে প্রস্তুত করে নিয়েছে যে একটা মোটা কাচের বোতলকে এমনভাবে তৈরি করে নেয় যেখানে একটা ধারালো অস্ত্রের মতো কাজ করবে। তার ভাতিজাকে কিছু টাকা ধরিয়ে দিয়ে কিছু না বলে সে বেরিয়ে পড়ে। অশোককে গাড়িতে উঠিয়ে বলরাম তার কথা মতো বেরিয়ে পড়ে টাকা লেনদেনের জন্য। এমনই একটা সময় থেকে বেঁচে থাকতে হচ্ছে। তবে সমস্যাটা হলো বৃষ্টি। কিন্তু এটাই যেন বলরামের জন্য একটা সুবিধা। বলরাম কিছু ডাবল মিনিং কথা বলতে শুরু করে। এভাবে কথা বলতে বলতে কোনো এক সময় একটা নির্জন জায়গায় গাড়িটা থামায়। অশোককে সে বলে গাড়ির টায়ার একটা সমস্যা হয়েছে। প্রথমে সে নিজে বের হয় এবং নিজের ধারালো কাচের বোতলটা পাশে রেখে অশোককে নামতে বলে। জানালার গ্লাস নামালে বলরাম তাকে জানায় তার সাহায্য লাগবে, কিন্তু এই বৃষ্টির মাঝে রাতের বেলা আশেপাশে কাউকে খুঁজে পাওয়া যাবে না। তাই বলরাম অশোক এই গাড়ি থেকে নেমে সাহায্য করতে বলে, তা না হলে তাদের এখানেই আটকে থাকতে হবে। প্রথমে সে কিছুটা অস্বস্তি বোধ করলেও পরে তাকে সাহায্য করতেই সে গাড়িতে নেমে পড়ে। গাড়ির টায়ার চেক করে বলরামকে সে বলে, কোথায়, টায়ার তো একদম ঠিকই আছে। কিন্তু বলতে বলতেই বলরাম তাকে সেই ধারাল কাঁচের বোতলটা দিয়ে আঘাত করে। বলরাম বলতে শুরু করে, আপনার আগেই আমার রিপ্লেসমেন্ট খুঁজে নেওয়া উচিত ছিল, বড্ড দেরি করে ফেলেছেন। এই ধরনের কথাগুলি বলতে বলতে শেষে অশোককে এসে মেরে ফেলে বলরাম। ভেবেছিল এখনই 40 লাখ টাকা নিয়ে সোজা সে তার গ্রামে চলে যাবে, কিন্তু এটা তার জন্য করা ঠিক হবে না। কারণ অবশ্যই অশোকের ফ্যামিলি তার পরিবারকে ছাড়বে না। তাই সে তার ভাতিজাকে নিয়ে এক দূরের অঞ্চলে চলে যায়। টানা 4 সপ্তাহ একটা ঘরে এসে তার ভাতিজাকে নিয়ে লুকিয়ে থাকে। একজন মানুষকে এসে মেরে ফেলেছে যে ট্রমার থেকে বের হতেই তার 1 মাস সময় লেগে গেছে। তবে বের হয়ে প্রথমে সে তার নিজের লুক পরিবর্তন করে। তাছাড়া অশোকের সাথে ব্যাঙ্গালোর সম্পর্কে সে অনেক কথা শুনেছিল, তাই সে টাকা নিয়ে সোজা ব্যাঙ্গালোর চলে আসে। কিন্তু কি করবে সেটা সে বুঝতে পারছিল না। আর এভাবেই হঠাৎ বলরাম খেয়াল করে এখানে গাড়ির বিজনেস খুব ভালো একটা উপায় হতে পারে। এসে তার সিদ্ধান্তটা নিয়ে নেয়। তবে সমস্যা হলো প্রতিযোগিতা, যেটা তার সাকসেসের জন্য বড় একটা বাধা। তার কাছে বর্তমানে 40 লাখ টাকা আছে। বলরাম এবার অশোকের মতো চিন্তাভাবনা শুরু করে। সেখান থেকে একটা অংশ নিয়ে এসে চলে যায় একদম জায়গা মতো। সেখানকার আইনি ব্যবস্থা, সেখানে টাকা খাইয়ে বলরাম তার কম্পিটিশনে যারা ছিল তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয়। তাছাড়াও এবার যে রেস্টুরেন্ট করেছিল সেটাও কোনো কাজে আসেনি। সেই সময়টাতেই মধ্যে নিজের লোকের ওপর বিশাল পরিবর্তন এনে ফেলেছে। তাছাড়াও তার চেহারা ছিল ভারতের বাকি সাধারণ মানুষের সাথে সহজে মিলে যাওয়ার মতো। তারপর একজন যেহেতু তার কম্পিটিশন অনেক কমে গেছে, তাই সে শুরু করে দ্য হোয়াইট টাইগার নামক ড্রাইভার্সের ট্রান্সপোর্টেশনের ব্যবসা। ধীরে ধীরে সফলতা আসতে শুরু করে। বর্তমানে তার 26টা গাড়ি আছে যারা দিন এবং রাতের শিফটে কাজ করে। এই 26টা গাড়ি তার 26 ড্রাইভার চালায়। ড্রাইভার নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কখনো স্টাফদের জাতের বা ধর্মের দিকে খেয়াল করে না। সে স্টাফদেরকে নিজের পরিবার মনে করে, যার যতটুকু দরকার তাকে ততটুকুই দেয়। কোনো ড্রাইভার কোনো অ্যাক্সিডেন্ট করলেও সেই দোষ সেই ড্রাইভারের উপর চাপায় না, সব দায়িত্ব সে নিজেই নেয়। বর্তমানে সবাই তাকে বলরাম না বরং অশোক নামে চেনে। আর অশোকের থেকে যে টাকাটা সে চুরি করেছিল এখন সেটা 15 গুণ বেশি টাকা কামাই করে ফেলেছে। আজ বলরামের হাত একদম আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত। কোনো এক সময় সে নিজে খাঁচায় বন্দি মোরগের মতো থেকেছে, আর এখন সে আকাশের মুক্ত পাখি। আর এভাবেই গল্পটা শেষ হয়ে যায়। এখন এই গল্প থেকে আসলে আপনি কি শিখতে পারছেন কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।